করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতির ধারায় আসছে ব্যাপক পরিবর্তন। গতি বাড়াতে যুক্ত হচ্ছে নতুন চিন্তা আর কর্মপরিকল্পনা। স্থবির বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। শুরু হওয়া নতুন অর্থবছর অর্থনীতির পুনরুদ্ধারের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা পূরণে কিভাবে এই নবযাত্রায় আগামীতে অবদান রাখবে দেশের অর্থনীতির বিভিন্ন খাত, তা নিয়ে চ্যানেল 9-এর সাপ্তাহিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান আমার অর্থনীতি। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি চয়ন রহমান। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি খাতের অন্যতম প্রধান সারির ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠার প্রায় 3 দশকের দোরগোড়ায় রয়েছে আপনার ব্যাংকটি। ডিজিটালাইজেশনেও ইস্টার্ন ব্যাংক লিমিটেড অন্যতম প্রধান ভূমিকা পালন করছে। কোর ব্যাংকিংয়ের জায়গায় সামনে কোন কোন বিষয়ের উপর নজর দিবেন? আমরা সবসময় চেষ্টা করি যে মার্কেটে কাস্টমারের জন্য সবসময় আমরা চাচ্ছি যে প্রথম কিছু আমরা উপহার দিব, এটা আমাদের ট্যাগলাইন। সো এটার ধারাবাহিকতা আমরা প্রচুর নতুন সলিউশন আমরা কাস্টমারকে দিচ্ছি, ডিজিটাল সলিউশন দিচ্ছি, এবং কাস্টমারের সাথে আমরা রেগুলার একটা বিরাট টিম কমিউনিকেট করছে যে আপনারা ডিজিটাল সলিউশনের মাধ্যমে এই সার্ভিসগুলি পেতে পারেন। ইভেন আপনি এটাও খুব খুশি হবেন যে এখন আমাদের সেন্ট্রাল ব্যাংক অনেক কিছু কিন্তু আগে যেটা সই না করলে তারা অ্যাকসেপ্ট করতেন না, এখন তারা ইমেল অ্যাকসেপ্ট করছে। আমরা আগে ইমেলে ট্রানজাকশন অ্যাকসেপ্ট করতাম না, এখন আমরা কাস্টমারকে বলছি আপনারা ইমেল ট্রানজাকশন করেন। আমরা টেলিফোনে কথা বলে নিচ্ছি, আমরা রেকর্ডিং করে ট্রানজাকশন করছি, সো দ্যাট কাস্টমারের লাইফ যেন একটু ইজি হয়। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় বুথ ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবা চালু রয়েছে। কোভিড পরবর্তী সময়ে গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবার জন্য আপনার এমন সেবার আর কি বিস্তার ঘটাবার চিন্তা করছেন? বুথ ব্যাংকিং এটা খুবই একটা সাকসেসফুল মডেল। কেন বলছি? আপনি কম খরচে আপনি কাস্টমারকে অলমোস্ট সেম সেবা আপনি দিতে পারবেন, 90% সেবা দিতে পারবেন আপনি কিন্তু একটা বুথের মাধ্যমে, যেটা নাকি জেনারেল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা বলি। এবং এই স্মল ব্যাংক, এই ব্রাঞ্চ ব্যাংকগুলি থেকে আমরা সরে এসে বুথে যাচ্ছি এবং আমরা আরও ইন্টেরিয়রে যেতে পারছি, বিকজ যেহেতু আমাদের বুথ করার খরচ কম, রিকোয়ারমেন্ট কম। সো এইটা কিন্তু খুব একটা ভালো মডেল। এর পাশাপাশি এজেন্ট ব্যাংকিং যেটা এখন দাঁড়িয়েছে, এটাও কিন্তু একটা কাস্টমার রিচকে বাড়িয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে ব্রাঞ্চ আসলে সলিউশন না, সলিউশন হচ্ছে আমার কাস্টমার রিচ। আমরা মনে করি এন্টার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এত বেশি ব্রাঞ্চের সংখ্যা দরকার নেই, এত এক্সপেন্সিভ আপনার এত বড় জায়গা দরকার নাই। সেখান থেকে আমরা সরে এসে বুথ ব্যাংকিং, সাব ব্রাঞ্চ ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং, এই সমস্ত কনসেপ্টগুলিকে প্রমোট করা উচিত। আমাদের কিন্তু এজেন্ট ব্যাংকিং রেসপন্স কিন্তু খুব ভালো, যদিও আমরা এখন একটু স্লো যাচ্ছি, কিন্তু বন্ধ করিনি। সাব ব্রাঞ্চ এক্সেলেন্ট একটা কনসেপ্ট, যে একটা বড় ব্রাঞ্চের আশেপাশে অনেকগুলি সাব ব্রাঞ্চ থাকবে। সো আপনার খরচ কমবে, কিন্তু আপনার সেবার মানটা আপনি একই পাবেন। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, 2017 সালের তথ্য অনুযায়ী আপনাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল 2.5%। বর্তমানে খেলাপি ঋণের চিত্রটি কেমন? ব্যাংকের মুনাফা অর্জন এ সময় কেমন ছিল? আপনি জেনে খুবই খুশি হবেন যে প্রাইভেট ব্যাংকগুলির ভিতরে, বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলির ভিতরে ইস্টার্ন ব্যাংকের খেলাপি ঋণ এনপিএল গত 15 বছর ধরে লোয়েস্ট, এবং আমরা আজকেও লোয়েস্ট আছি। আমাদের এই পরিস্থিতিতেও আমরা 2019 সালে আমরা যেটা করেছি তার থেকে সামান্য ডিটোরেট করেছে 3.31, সেটাও মার্কেট থেকে অনেক নিচে। আপনি যদি প্রাইভেট ব্যাংকের যদি আপনি অ্যাভারেজ এনপিএল ধরেন, উইচ ইজ মোর দেন 6%, সেখানে আমরা জাস্ট 3-এর একটু উপরে আছি। তার কারণটা হচ্ছে যে আমাদের যে অ্যাসেট কোয়ালিটি, বোধ আমাদের কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেল ব্যাংকিং এবং ক্রেডিট কার্ড, আমাদের অ্যাসেট কোয়ালিটি অনেক ভালো। সো এই জন্য আমাদের সংখ্যা হয়তো অনেক বেশি না, কিন্তু যাদের সাথে আমরা ব্যবসা করি তাদের স্ট্যান্ডার্ড অনেক ভালো এবং তাদের কোয়ালিটি অনেক ভালো, যার ফলে আমাদের হিস্টোরিক্যালি কিন্তু আমাদের এনপিএল সবসময় কম, এবং এটা আমাদের একটা ভেরি স্ট্রং একটা ইন্ডিকেটার। আমাদের ব্যাংকের সবাই, আমরা যারা ব্যবসার সাথে জড়িত সরাসরিভাবে, তারা আপ্রাণ চেষ্টা রাখি যে আমাদের এনপিএল যেন লোয়েস্ট থাকে। কারণ আপনি যদি ব্যবসা করলেন অনেক, এনপিএল যদি হাই হয়,
তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু আপনার প্রফিট আফটার ট্যাক্স কমে যাচ্ছে, বিকজ আপনার হিউজ প্রভিশন করতে হচ্ছে। প্রফিট আফটার ট্যাক্স যদি কমে যায় তাহলে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড কম পাবে। তো এখন কিন্তু আর ওই অপারেটিং প্রফিট এটা কোনো ফ্যাক্টর না। আপনি কত টাকা ব্যবসা করেছেন ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি দিনে শেষে দেখতে হবে আপনি যে ম্যান্ডেট নিয়ে ব্যাংকটা চালাচ্ছেন, যে আপনি একটা বছরের শেষে শেয়ার হোল্ডারকে একটা ভালো রিটার্ন দিবেন, তাই তো? এটা বিরাট কনফিডেন্স ব্যাপার, সেটা কিন্তু আমরা খুব ভালো দিয়ে যাচ্ছি। সো এনপিএল আমরা সবসময় কম রাখবো, এবং ইনশাল্লাহ আমাদের এনপিএল বাংলাদেশের সমস্ত ব্যাংকের থেকে আমাদের এনপিএল সবচেয়ে কম থাকে। আমাদের প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ হয়েছে 30%-এর বেশি। আমরা 2019 সালে যেটা করেছি, আমরা প্রচুর ডিপোজিট কালেক্ট করেছি, আমরা কিন্তু অনেক লিকুইড, আমাদের কিন্তু এর রেশিও মাত্র 77%। সো আমরা কিন্তু অনেক লিকুইড ব্যাংক এবং আমরা অনেক স্ট্রং ব্যাংক, আমাদের ক্যাপিটাল বেস ইজ ভেরি স্ট্রং। সো 19 সালে আমাদের অপারেটিং প্রফিট আমাদের ভালো হয়েছে, আমাদের কস্ট ইনকাম রেশিও ইমপ্রুভ করেছে, আমাদের কস্ট ইনকাম রেশিও মাত্র 42%, যেখানে আপনি দেখবেন অন্যান্য ব্যাংকের কস্ট ইনকাম রেশিও ইজ ভেরি হাই। কোনো ব্যাংকের কস্ট ইনকাম রেশিও আপনার 50-এর উপরে। তার মানে হচ্ছে যে আমাদের ব্যাংকের যে ইনকামের সাথে যে কস্ট, এটার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, গত অর্থ বছর জুড়েই শেয়ার বাজার টালমাটাল ছিল। বছরের প্রথম প্রান্তিকে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার বাজারের চিত্রটি কেমন ছিল? আপনার শেয়ার হোল্ডারদের আস্থা অর্জনে কি কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের শেয়ারের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ইটস এ ভেরি সেফ ইনভেস্টমেন্ট। আপনি দেখেন বিভিন্ন সংস্থার শেয়ারের ভ্যালু 90 টাকা যাচ্ছে, কমে 30 টাকা চলে আসছে। চিন্তা করেন ডিফারেন্সটা। আমাদের কিন্তু এরকম ডিফারেন্স হয় না। আমাদের কিন্তু আজকে আমাদের শেয়ারের ভ্যালু প্রায় 30 থেকে 31 টাকার মধ্যে। আমাদের কিন্তু ওই 2-3 টাকার মধ্যে ভ্যারি করে। এটার মানে হচ্ছে আমাদের শেয়ারটা স্টেবল। এখানে আপনার এই গ্রাফ একবার শাঁ করে উঠে যাবে, আবার শাঁ করে নামবে, পিপল উইল লুজ, মানে আমাদের শেয়ারটা হয় না। আমাদের শেয়ারটাকে যারা নাকি বিনিয়োগ করেন আমাদের শেয়ারে, তাদের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের শেয়ারটা স্টেবল, এবং এই জন্যই আমাদের ব্যাংকের আমাদের শেয়ারে কিন্তু আমাদের লোকজনের কনফিডেন্স অনেক বেশি। যারা নাকি মনে করেন শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্মে ইনভেস্ট করতে চান এবং শান্তিতে রাত্রেবেলা ঘুমাতে চান, যে তারা যেন টাকা না হারান, তারা ইস্টার্ন ব্যাংকের শেয়ার ইনভেস্ট করে। বিকজ আমাদের শেয়ারটা অনেক স্টেবল, আমাদের অন্য যে ফিনান্সিয়াল এবং ইকোনমিক যে প্যারামিটারগুলি আছে ব্যাংকের, এগুলি অনেক বেশি স্টেবল, অনেক বেশি সুদৃঢ়, যার ফলে কাস্টমারের কনফিডেন্স আমাদের ব্যাংকে আমি মনে করি সর্বোচ্চ। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, কোভিড-19 বা করোনা ভাইরাসের ছোবল বিশ্ব অর্থনীতির পাশাপাশি পড়েছে বাংলাদেশেও। এরপরও আপনারা আপনাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রেখেছেন। কোভিডের এই সময় আপনারা কি কি পদক্ষেপ নিয়েছিলেন এবং এখনও নিচ্ছেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে? প্রথম দিক থেকে আপনার সেফটি মেজার নিয়েছে সেই ব্যাংকগুলির মধ্যে আমরাও আছি। আমরা মার্চ মাস থেকে আমাদের বাংলাদেশ সরকারের যে নীতিমালা ছিল বা যেগুলি সাজেশন ছিল এবং WHO যে সাজেশন ছিল, সেগুলি কিন্তু আমরা ডে 1 থেকে শুরু করেছি। আমরা কোনো অবস্থা থেকে কোনো স্টাফকে, কোনো এমপ্লয়িকে আমরা এক বিন্দু পর্যন্ত আমরা কিন্তু প্রেশারাইজ করছি না যে তোমাকে অফিসে আসতে হবে। প্রথম দিকে আমরা প্রায় 30-35% লোক অফিসে আসতাম, এবং আপনি দেখেন যে আপনি আমাদের যদি হেড অফিস দেখেন এবং আপনি যে কোনো ব্রাঞ্চে আপনি যান, আপনি দেখবেন আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায়, এবং এখানে আমাদের সুপারভাইজার থাকে। শুধু এমন না যে আমরা বলে দিলাম যে মেনটেন করতে হবে, মেনটেন যেন হয় এটার জন্য আমরা ব্যবস্থা করছি। এবং আমরা প্রতি সপ্তাহে শেষের দিকে আমাদের ব্রাঞ্চ এবং হেড অফিস আমরা ফিউমিগেট করি, কিন্তু শুধু মোছার কথা না, ফিউমিগেট করি কেন, যে আমরা বের হয়ে যাওয়ার পরে 2 দিন ফিউমিগেশন যদি থাকে, তাহলে যদি জাম থেকেও থাকে সেটা আমাদের সেই জামগুলি মরে যাবে। করোনায় ক্ষতিগ্রস্ত এসএমই খাত, মাঝারি ও ভারী শিল্পের জন্য আপনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড কি ভূমিকা রাখতে চায়? দেখেন, সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এই ইন্ডাস্ট্রিটা। বড় ইন্ডাস্ট্রিগুলি কিন্তু তাদের ডিপ পকেট আছে, এবং যেহেতু তাদের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, একটা খারাপ হলে ওরা আরেকখান থেকে নিতে পারে। এই কোভিডের জন্য আমার বিশ্বাস বা আমি জানি সবচেয়ে অ্যাডভার্সলি এফেক্ট হচ্ছে স্মল বিজনেসরা, যাদের সোর্স নাকি একটা। এদের জন্য গভর্নমেন্টের কিছু প্রণোদন টাকা আমি আপনাকে বললাম যে গভর্নমেন্ট যে 20,000 কোটি টাকা দিয়েছে, সেটা কিন্তু আমরা অলরেডি, আমরা না, সমস্ত ইন্ডাস্ট্রি শুরু করে দিয়েছি, আমরা শুরু করে দিয়েছি। এর বাইরেও যারা আমাদের কাস্টমার না, তাদেরকে কিন্তু আমরা লোন বন্ধ করিনি। আমরা কিন্তু লোনের ধারা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। কিন্তু আমি আপনাকে যে বলেছি, মনে করেন একটা দোকান বন্ধ হয়ে গেছে, এই দোকানটা খোলার জন্য তার কিন্তু কিছু মূলধন দরকার ইনিশিয়াল স্টেজে। সেটা আমাদের তো এক্সিস্টিং কাস্টমারকে আমরা করছি,
নতুন কাস্টমার কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরছি কোভিডকালীন সময়ে ব্যাংকিং কার্যক্রম, প্রণোদনা প্যাকেজ, অটোমেশন আর বঙ্গবন্ধু কর্নার নিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের বক্তব্য নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান আমার অর্থনীতিতে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, সরকার ঘোষিত যে প্রণোদনা প্যাকেজ তার বাস্তবায়ন কিভাবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে করছেন? দেখেন, কোভিড হওয়ার পরে তো একটা তো আমরা সবাই জানি যে গভর্নমেন্টের যে প্রণোদনাগুলি আছে, আমি যে প্রণোদনাগুলি বাদ দিই, কারণ এটা তো গভর্নমেন্টের কিছু প্রণোদনার মাধ্যমে আমাদেরকে তো আমরা করছি। আমরা 5,000 কোটি টাকার মতন আমরা রপ্তানিমুখী শিল্পকে আমরা স্যালারি দিয়েছি সরাসরি তাদের অ্যাকাউন্টে। 30,000 কোটি টাকার আন্ডারে আমরা যে লার্জ এবং সার্ভিস সেক্টরে আমরা টাকা দিয়েছি। এখন চলছে আমাদের এসএমই এবং ক্ষুদ্র ঋণে যে সেটা 20,000 টাকা চলছে। আমরা আরও কিছু প্রণোদনা দিচ্ছি। সেটার বাদে কিন্তু কাস্টমার কমিউনিকেশন কিন্তু আমরা বন্ধ করিনি। আপনাকে আমি প্রথমে বলেছিলাম, আমরা শুরু করেছিলাম প্রায় 30 থেকে 40% লোক ব্যাংকে আসতো। এখন সেটা 50% থেকে 55% লোক ব্যাংকে আসে। কিন্তু বাকি যারা বাসায় থেকে ওয়ার্ক ফ্রম হোম, আমার সবার কাছে আমার আবেদন ছিল, আমার ইনস্ট্রাকশন এখনও আছে, কাস্টমার কমিউনিকেশন বন্ধ করা যাবে না। আমরা একটা ডাটা নিয়ে দেখেছি, সেই এক্সপোর্টটা একটা সময় যদি আমি 100 টাকা যদি আমি হায়েস্ট ধরি, সেটা একবার নেমে চলে আসছিল প্রায় 60-57-র দিকে। এখন সেটা বেড়ে কিন্তু প্রায় 87 থেকে 90% আবার আসছে। তার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? যে হ্যাঁ, হয়েছিল ঘটনাটা, কিন্তু আমরা যেভাবে হাউতাশ করছি ব্যাপারটা এত খারাপ না। আমরা কিন্তু অর্ডার পাচ্ছি। অনেক ফ্যাক্টরি আপনার কিন্তু প্রায় নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত তাদের ফ্যাক্টরি ফুল অর্ডার আছে। সো এই জিনিসটা কিন্তু রিবাউন্ড হচ্ছে আস্তে আস্তে। এটার সময় লাগবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা সুইচের অন অফের ব্যাপার না। হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের কিন্তু একটা ভালো একটা ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ভালো রেপুটেশন আছে। আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারি। সো একটা হিট হয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে জায়গাটা কিন্তু আমরা কিন্তু বের হয়ে আসছি। এই মুহূর্তে অনেক ব্যাংক কর্মী ছাঁটাই ও বেতন কমানোর পথে হাঁটছে। আপনার ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের কতটা আশ্বস্ত করছেন এ ব্যাপারে? আমি ব্যক্তিগতই মনে করি যে এই কাজটা করা ঠিক না। কারণ আমরা যে সমাজে বাস করি, প্রত্যেকের ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবের ভিতরে কেউ না কেউ এই সংক্রমণ ব্যাধিতে আক্রমণ হয়েছে। এই সময় যদি কোনো ইনস্টিটিউশন, ব্যাংকের কথা বাদ দিন, ইনস্টিটিউশন যদি এই ধরনের কোনো শ্রমিক কমানো বা এমপ্লয়ি কমানো অথবা এনি নেগেটিভ মেসেজ দেয়, এটা কোনো সময় কোনো সংস্থাকে ভালোর দিকে নেবে না, বরং খারাপের দিকে নেবে। এটাকে মানুষকে হেভিলি ডিমোটিভাইজ করবে। বিপদের সময় যদি আমি আপনার পাশে দাঁড়াতে না পারি, সুসময় আপনার পাশে আমার দাঁড়ানোর দরকার নেই। আপনি আমাকে তখনই মনে রাখবেন, আপনি তখনই আমাকে ভ্যালু করবেন, আমাকে সম্মান করবেন, যখন আমি আপনার বিপদের পাশে আমি আপনাকে হাত ধরে বলতে পারবো যে আমি আপনার পাশে আছি, ডোন্ট ওয়ারি। আমরা সেই কাজটাই করেছি। সাংগঠনিকভাবে আমরা কিছু বলিনি, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ নির্ভর করে সেই ব্যাংকের বোর্ডের ডিসিশন উপরে। এখন অন্য ব্যাংকের বোর্ডের কী ডিসিশন, অন্য ব্যাংকের তাদের স্ট্র্যাটেজি কী, তাদের মানসিকতা কী, এটা কিন্তু আমরা কোনো আমার সংগঠন থেকে আমরা কিন্তু কাউকে কিছু বলতে পারবো না। আমাদের যেখানে যেই কাজগুলি আমাদের এই বছর না করলেও হয় এবং যেখানে যেখানে আমাদের কস্ট কাট করতে আমরা পারবো, আমরা সেটা করব। এবং আমরা যেমন আমার ব্যাংকে আমি বোর্ড মেমো নিয়ে গেছি, আমি কিভাবে কোন কোন জায়গায় কত টাকা খরচ করব, এই আমাদের যেন প্রফিটটা না যেন আমরা সাস্টেন করতে পারি, এটা কিন্তু বোর্ড অ্যাপ্রিসিয়েট করেছে। সো আমরা কস্ট কাটিংয়ের পক্ষে প্রত্যেকটা ব্যাংক, কিন্তু যে 3-4টা ব্যাংক এই কাজটা করেছে সেটা আমার মনে হয় আমাদের ব্যাংক আমরা এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা করছি না। এবং মেজরিটি ব্যাংক, প্রায় 95% বা 97% ব্যাংক আপনার এই মুহূর্তে এরকম কোনো চিন্তাভাবনা করছে না, কারণ এটা মনে হয় অমানবিক হবে। 35 বছরের ব্যাংকিং কেরিয়ার আপনার, একই সাথে এই মুহূর্তে সামলাচ্ছেন ইভিএল এর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ, আবার একই সাথে রয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবির চেয়ারম্যান পদে। সেন্ট্রাল ব্যাংক ও সরকারের পলিসি আলোচনায় এসব ভূমিকা পালনে কোনো সমস্যা তৈরি হচ্ছে কি? না, আমার রোলে কোনো কনফ্লিক্ট করছে না। তার কারণ হচ্ছে যে আমি এবিবির চেয়ারম্যান,
আমরা অলমোস্ট মাসে একবার কি দুবার আমরা জুম মিটিং করি সার্বিক ব্যাংকিং ইন্ডাস্ট্রির ব্যাপারে আলাপ করার জন্য, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ আছে যে এই পরিস্থিতিতে কিছুটা যেন আমরা এই রুলস অ্যান্ড রেগুলেশন যেন শিথিলতা পাই। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রথম থেকে আপনি দেখেছেন আমাদের এই ব্যাপারটা নিয়ে তারা অনেক বেশি সেন্সিটিভ এবং তারা কিন্তু অনেক হেল্পফুল। বিভিন্ন ধরনের সার্কুলার কিন্তু তারা কিন্তু কিছুটা ছাড় দিয়েছে। কারণ হচ্ছে কি, আপনি একটা খারাপ সময় যদি আপনি এখন একটা গলা চিপে ধরেন তাহলে কাজটা মরে যাবে। এই সময়টা সেন্ট্রাল ব্যাংক এবং অফকোর্স মানে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন সব হচ্ছে, কিন্তু এই সময় সেন্ট্রাল ব্যাংক অনেক ব্যাপারে আমাদেরকে কিন্তু ছাড় দিয়েছে বা একটা টাইম বাড়িয়ে দিয়েছে বা আমি বলবো কিছু শিথিল করেছে, যাতে করে ব্যবসা যেন বন্ধ না হয়। ব্যাংকিং সেক্টরে যেই আমাদের যে আশা বা চাওয়া, সেটা সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্ট আমরা একই লাইনে হাঁটছি। দুই একটা জায়গায় দ্বিমত হতেই পারে, দ্বিমত থাকাটা কিন্তু হেলদি। সেই দ্বিমতটা যে জায়গায় আমাদের আসছে সেটা আমরা সেন্ট্রাল ব্যাংকের সাথে কথা বলি, সেন্ট্রাল ব্যাংকের সাথে কথা বলি, আমরা গভর্নরের সাথে আমরা মিটিং করি। আমরা এই পর্যন্ত 3টা মিটিং করেছি গভর্নরের সাথে সরাসরি জুমে। সেখানে আমাদের যে প্রবলেমগুলি, কাস্টমারের যে প্রবলেমগুলি এবং বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দিব সেটা আমরা গভর্নর মহোদয় কিন্তু আমরা জানিয়েছি, এবং উনি ওনার টিমের সাথে কথা বলে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় উনি কিন্তু আমাদেরকে অনেক ছাড় দিয়েছেন এই সময়টাকে ঠিক রাখার জন্য। আমি আমার এমডি হিসাবে এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে আমি কোনো কনফ্লিক্টিং রোলের মধ্যে আমি পড়িনি, আমার মনে হয় আমরা পড়বো না। বিকজ আমরা সবাই ডিরেকশন এক যে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আপনারা সবসময় বলেন 9 এবং 6, আসলে 6কে কখনো আমরা চোখে দেখিনি, আমরা 9কে দেখেছি। 1 এপ্রিল থেকে 9 হওয়ার ফলে প্রত্যেকটা ব্যাংকের টপ লাইন এফেক্টেড হয়েছে, এটা স্বাভাবিক। আমি আপনাকে আগে 11% লোন দিতাম, এখন সেটা আমি আপনাকে 9% দিচ্ছি। এই 2% আমাকে ছাড় দিতে হচ্ছে। আর 6টা কেন হচ্ছে বলেন, 6টা শুধুমাত্র গভর্নমেন্ট ডিপোজিটের উপরে আপনাকে বলেছে 6% সুদ দিতে পারবেন। আপনাকে আমি বলে রাখছি, সব ব্যাংকের গভর্নমেন্ট ডিপোজিট নাই। ক্ষুদ্র ঋণ আপনার যে ম্যানেজমেন্ট কস্ট, হ্যাঁ, এটা 9% সাশ্রয় সম্ভব নয়। আমরা রিটেল লোনটাকে অনেক সময় ডিসকাস করতে চাই, বাট আপনাকে বুঝতে হবে একটা জিনিস, আপনি ইন্ডাস্ট্রিয়াল লোন দিয়ে যে জিনিসটা তৈরি করছেন ওটা কিন্তু কনজিউম করছে একজন ইন্ডিভিজুয়াল ভোক্তা। একটা এক্সাম্পল আপনাকে দেখাই, একদম বলি আপনাকে একটা টিভি ম্যানুফ্যাকচারকে লোন দিচ্ছেন, ফ্রিজ ম্যানুফ্যাকচারকে লোন দিচ্ছেন, এসি ম্যানুফ্যাকচারকে লোন দিচ্ছেন, ইন্ডাস্ট্রিয়াল লোন, তাকে 9% দিচ্ছেন। এই ফ্রিজটা কিনবে কে? আপনি কিনবো, তাই না? এই টেলিভিশনটা কিনবে কে? আপনি কিনবো, ইন্ডিভিজুয়াল কিনবো। তার জন্য কনজিউমার লোন বা রিটেল লোন দরকার, যাতে করে আপনি আপনার অর্থনৈতিকটাকে চাঙ্গা রাখবেন, জীবনযাত্রার মান উন্নত করার জন্য আপনি যেন ব্যাংক থেকে লোনটা পান। সো ইন্ডাস্ট্রিয়াল লোন যতখানি ইম্পর্টেন্ট, সমপরিমাণেও রিটেল লোন ইম্পর্টেন্ট। কারণ আপনার মাল যদি আমি না কিনে, আমি যদি আপনার প্রোডাকশন যেটা আপনি প্রডিউস করেন সেটা আমি যদি কনজিউম না করি, তাহলে এই লোকটা বেচবেই বা কোথায়? সো দুটো জিনিস পাশাপাশি থাকতে হবে। আমরা দেখেছি যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে বেশ উন্মুক্ত স্থানেই বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় বঙ্গবন্ধু কর্নার স্থাপনের পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করলেন, সংক্ষেপে তা জানাবেন কি? বঙ্গবন্ধুর আপনার এই সংগ্রামের শুরু থেকে যে কন্টিনিউয়াস যে হয়ে আসছে, সেই পুরা জিনিসটাকে আমরা একটা জার্নির মধ্যে আমরা তুলে ধরেছি এখানে প্রতিটা বছরে। এবং এটা এমনভাবে আমরা করেছি যে যাতে করে একটা লোক যদি এখানে 15 মিনিট দাঁড়ায়, সে বুঝতে পারবে যে এটার ধারাবাহিকতা কীভাবে হয়ে আসছে। এই কনসেপ্টটা আসলে আমরা চিন্তা করেছি, আমাদের হেড অফ কমিউনিকেশন মিসেস জিয়াউল করিম, তার সাথে আমরা অনেকবার মিটিং করেছি, বোর্ডের সাথে কথা বলেছি। আমরা বলেছি ঘর মানে হচ্ছে একটা বন্ধ জিনিস। একটা দরজা থাকবে, আপনি ঘরে ঢুকবেন, ঘুরে আপনি ঘুরবেন, অনেকটা আপনি অনেক কিছু মিস করতে পারেন। আপনি যদি ঘরে না ঢুকেন তাহলে দেখতেই পারলেন না। তার থেকে একটা ওপেন জায়গা যে আমি করে দিই, আপনি কিছু না কিছু আপনি দেখবেন, আপনি সম্পূর্ণ দেখতে নাও পারেন কিন্তু আপনি মিস আউট করবেন না। এই ওপেন জায়গাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি যারা এখানে আসে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে এইটা নিয়ে, যে আপনারা কোনো বন্ধ জায়গায় করার নাই, আপনারা খুলে দিয়েছেন। শেষ প্রশ্ন, কোভিড পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারের যাত্রা সম্পর্কে আপনি কতটা আশাবাদী? আপনার এই প্রশ্ন করার আগে আমি একটা সুন্দর শব্দ আমি তুলে নিই, সহযোদ্ধা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি, যে খুব কম সংখ্যক লোকই ব্যাংকারদেরকে সহযোদ্ধা বলে থাকে। আপনি কথাটা বলেছেন।
আমরা সবসময় টেলিভিশন দেখে থাকি যে অমুক সেক্টরে এতগুলি লোক ইনফেক্টেড, এতগুলি লোক মারা গেছে। ব্যাংকাররা আজ গত বৃহস্পতিবার পর্যন্ত ২৭০০ ব্যাংকার এফেক্টেড, ২৭০০ ব্যাংকার এফেক্টেড। তার মধ্যে আমাদের রিপোর্ট অনুযায়ী প্রায় ৩১ জন ব্যাংকার মারা গেছে। সো আমরা আসলে সহযোদ্ধা। আমরা হয়তো 100% এখন ঘুরে দাঁড়াতে পারিনি, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে হলে আমাদের মতন একটা ডেভেলপ কান্ট্রিতে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড কখনো স্লো করা যাবে না। কারণ আমরা যে মোমেন্টামে আমরা গিয়েছি গত ৮, ৯, ১০ বছরে, আমাদের যে মোমেন্টামগুলো আমরা অ্যাচিভ করেছি, এই মোমেন্টামগুলিকে হয়তো আপনি বলবেন একটু জায়গায় ডিপ হতে পারে, কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। তাহলে কিন্তু আমাদের কিন্তু এই গ্রোথটা কিন্তু আমরা হবে না। আমাদের কিন্তু ডেস্টিনেশন মডেল যেগুলি আছে সেটা আমরা রিচ করতে পারবো না। আর ব্যাংক অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাংকের অ্যাক্টিভিটি ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান মেরুদণ্ড হচ্ছে ব্যাংকিং সেক্টর। আপনি আমাকে একটা জায়গা দেখেন যেখানে ব্যাংকের ইনভলভমেন্ট নাই, আপনি যেভাবেই বলেন না কেন আমি ইনভলভ থাকবে। সো ব্যাংকের হেলথ, এন্টায়ার ব্যাংকের হেলথ যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্টেবল থাকে, এটাও কিন্তু বড় একটা দায়িত্ব আমাদেরও, বাংলাদেশ ব্যাংকেরও এবং সরকারেরও। ধন্যবাদ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, আমাদের এত সময় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, সেদিন দূরে নয় যেদিন বিশ্বব্যাপী শেষ হয়ে যাবে কোভিডের তাণ্ডব। বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতিও তার আগের জায়গায় ফিরবে স্বরূপে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় চাইছি।